ওই চট্টগ্রাম ভিত্তিক যে শিল্প গ্রুপ, এস আলম গ্রুপ যারা ব্যাংক দখল করার জন্য প্রসিদ্ধ এবং এই সরকারের আমলে তারা ৭ টি ব্যাংকের মালিকানা এই একটি গ্রুপের হাতেই কিন্তু জিম্মি। তো যখন তাদের কাছে এতগুলো ব্যাংকের মালিকানা রয়েছে তখন নতুন একটা বুদ্ধি তারা খাটালো। তারা কি করলো? নিজেদের সরাসরি কর্তৃত্বে তারা ব্যাংকের মালিকানা না নিয়ে যেটা করলো যে তাদেরই আরেকটা পরিচিত একটা শিল্প গ্রুপ রয়েছে যেটাকে বলা হয় কেডিএস। তো এই কেডিএস শিল্প গ্রুপের যিনি মালিক মিস্টার খলিল, তিনি আপনি জানেন যে সাইফুল আলম মাসুদের দীর্ঘদিনের পুরনো বন্ধু। তো তার এই বন্ধুকে তিনি করলেন কি এই নতুন যে মানে যে ব্যাংকটাতে ঝামেলা হচ্ছিল আরকি যে ন্যাশনাল ব্যাংক। হুম, এই ন্যাশনাল ব্যাংক আপনি জানেন যে এতদিন শিকদার গ্রুপের দখলে ছিল এবং শিকদার গ্রুপও তো একটা মাফিয়া গ্রুপ এবং তারা লুটপাট করে এই ব্যাংকটার ১২ টা বাজিয়ে দিয়েছিল। তো এখন তাদের লুটপাট শেষ হয়েছে। এখন আবার এস আলমকে দিয়ে নতুন করে লুটপাট করার জন্য যেটা করা হলো যে কেডিএস গ্রুপকে অর্থাৎ মিস্টার খলিলকে চেয়ারম্যান করে এই ব্যাংকের মালিকানা এখন দিয়ে দেয়া হলো এই কেডিএস গ্রুপের নিয়ন্ত্রণে। এবং যাহাই কেডিএস গ্রুপ তাহাই তো এস আলম গ্রুপ। মূল বিষয়টা হচ্ছে সেখানে। যদিও এস আলম গ্রুপের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে সংবাদটি সম্পূর্ণ ভুয়া এবং এটা কোনো এস আলম গ্রুপের কর্তৃত্বে যায়নি। যদিও ইনকিলাব পত্রিকাতে শিরোনাম হয়েছে যে ন্যাশনাল ব্যাংকের নতুন বোর্ড এবং এর নিয়ন্ত্রণ নিয়েছে এস আলম। এস আলমের হাতেই। এভাবে তারা শিরোনাম পর্যন্ত করেছে। কিন্তু এস আলম গ্রুপের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এটা আসলে ভুল তথ্য। এটা আসলে তাদের নিয়ন্ত্রণে নেই। কিন্তু আমরা যে বোর্ডে যাদের নামগুলো দেখলাম সবাই এই সাইফুল আলম মাসুদেরই ঘনিষ্ঠ লোকজন, ইনক্লুডিং চেয়ারম্যান খলিল। তিনি মাসুদ সাহেবের তো অত্যন্ত পরিচিত লোক বলে সব মহলেই পরিচিত। তো সেজন্য দেখা যাচ্ছে যে এই যে সাইফুল আলম মাসুদ তিনি যেটা করলেন আরকি। তিনি নিজে চেয়ারম্যান না হয়ে তার বন্ধু কেডিএস এর মালিক খলিলকে তিনি চেয়ারম্যান করে দিলেন এবং করে এই ন্যাশনাল ব্যাংকটাকে যেটাকে একটা সবচেয়ে লার্জেস্ট মূলধনী ব্যাংক বলা হয়, সেই মূলধনী ব্যাংকটার কর্তৃত্ব তারা নিয়ে নিলেন। তো মানে প্রশ্ন জাগে মনে যে ৭ টি ব্যাংক ধ্বংস করা হয়েছে। ৭ টি গুরুত্বপূর্ণ ব্যাংক ইনক্লুডিং ইসলামী ব্যাংক। এই একটি শিল্প গ্রুপকে দিয়ে, এই এস আলম গ্রুপকে দিয়ে। এবং এই জানুয়ারি মাসেই এই যতগুলো ব্যাংক এস আলম গ্রুপের মালিকানায় রয়েছে, এই ৭ টি ব্যাংকের মধ্যে ৬ টি ব্যাংকেরই তাদের এত বেশি এখন মানে অর্থ সংকট, এই অর্থ সংকটটাকে রোধ করার জন্য হাজার কোটি টাকা কিন্তু বাংলাদেশ ব্যাংকের থেকে তাদেরকে দেয়া হলো এই ব্যাংকগুলোর ডেইলি অপারেশনস ঠিকমতো চালাবার জন্য। তো এস আলমের হাতে ৭ টি ব্যাংক দেওয়ার পরিণাম যে কি হয়েছে এটা আমরা জানি, সরকারও জানে। কিন্তু সেই এস আলমেরই সাইফুল আলম তাকে দিয়ে আবার নতুন করে ন্যাশনাল ব্যাংকটাকে দখল করে নেওয়া হলো। এবং এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা যেটা করল গতকাল যখন সংবাদ সম্মেলন হলো, তারা সাংবাদিকদেরকে একটা খামের মধ্যে ৳৫,০০০ করে তারা ঘুষ দিল। স্ন্যাকস এর একটা বক্স ছিল, বক্সের মধ্যে তারা ৳৫,০০০ করে ঘুষ দিল। এবং এই ঘুষ দিয়েছে যাতে এই নিউজটাকে সাংবাদিকরা যাতে নেতিবাচকভাবে যাতে প্রকাশ না করে। কিন্তু যা প্রকাশ হওয়ার তো প্রকাশ হয়েই গেল। 'প্রথম আলো', 'ডেইলি স্টার' থেকে শুরু করে সবগুলো পত্রিকাতেই কিন্তু এই বিষয়টি উঠে এসেছে যে এখানে সাংবাদিকদেরকে ৳৫,০০০ করে ঘুষ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এবং এই ৬ মানে ৭ টি ব্যাংকের মালিকানা থাকা এস আলম তাদের নিয়ন্ত্রণেই ন্যাশনাল ব্যাংকের মতো একটি ব্যাংকে এখন তুলে দেয়া হলো ৭ টি ব্যাংকের পরে। তো এই যে আর্থিক খাত নিয়ে যে একটা অরাজকতা, তার একটা আরেকটা নগ্ন দৃষ্টান্ত হয়ে থাকলো এই ন্যাশনাল ব্যাংকের কর্তৃত্বটা এস আলমের বন্ধু মিস্টার খলিলের কাছে তুলে দেওয়া, কেডিএস গ্রুপের চেয়ারম্যানের কাছে তুলে দেওয়া। যেই খলিলের সন্তান আপনি হয়তো জানেন, তিনি কিন্তু হত্যা মামলার আসামি। তিনি যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত। তিনি জেলে আছেন, এখনো জেলে আছেন। জেলেই তিনি বোর্ড মিটিং করেন। যেটা নিয়েও সংবাদের শিরোনাম হয়েছে যে তার কত বড় ক্ষমতা যে জেলখানার ভেতরে তারা বোর্ড মিটিং করে। তো এই সবগুলো বিষয় নিয়ে আমি আপনার মন্তব্য জানতে চাই। বাংলাদেশের আর্থিক খাত আপনার যে ধ্বংস হয়ে গেছে, এটা তো আমাদের জনগণ সবাই জানে। মানুষ জানে, আমরা সবাই কম বেশি জানি। ১৯৮০ সালে বা ৭৯ সালে রাষ্ট্রপতি জিয়া যখন বাংলাদেশকে ওপেন মার্কেট বা মার্কেট ইকোনমি বা প্রাইভেট সেক্টরে যখন আর্থিক প্রতিষ্ঠান যখন শুরু করেন, তখন আপনি নিশ্চয়ই আমার দর্শক শ্রোতারা জানেন, ১ম যে প্রতিষ্ঠানটা উনি ১৯৭৯ সালে করেন, সেটা হচ্ছে আইপিডিসি। এবং প্রিন্স করিম আগা খান তখন বাংলাদেশে আসছিলেন। উনি তখন বাংলাদেশের আর্থিক খাতকে প্রাইভেটাইজেশন করার জন্য উনার সহযোগিতা চান। এবং এই প্রিন্স করিম আগা খান আপনার জাতিসংঘ, ওয়ার্ল্ড ব্যাংক এবং আগা খানের নিজস্ব সুইজারল্যান্ডের প্রতিষ্ঠানের মাধ্যমে এই আইপিডিসি ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি যেটা বাংলাদেশের
ফার্স্ট আর্থিক খাতের প্রতিষ্ঠান 1980 সালে চালু হয়। এরপরে রাষ্ট্রপতি জিয়া তো আর বেঁচে থাকতে পারে, তাকে তো আপনার দেশি বিদেশি ষড়যন্ত্রে হত্যা করা হয়। এরপরে বাংলাদেশে উনি যে আর্থিক খাত প্রাইভেটাইজেশন যে প্রক্রিয়া সেটা চালুর মাধ্যমে 1982 সালের খুব সম্ভবত এপ্রিল মাসে প্রথম বাংলাদেশের প্রাইভেট ব্যাংক এবি ব্যাংক চালু হয় এবং এর ধারাবাহিকতায় 83 সালে কয়েকটা ব্যাংক চালু হয়। সেকেন্ড প্রাইভেট সেক্টরের ব্যাংক হচ্ছে আপনি যে কথাটা বলেন ন্যাশনাল ব্যাংক, খুব সম্ভবত মার্চে 83-তে, এবং এর এক সপ্তাহ পরে ইসলামী ব্যাংক। মানে আমাদের ফার্স্ট জেনারেশন প্রাইভেট ব্যাংকগুলা, এবি ব্যাংক, এই ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক, দেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সিটি ব্যাংক, এভাবে ধীরে ধীরে এগুলো আসে। তো আপনি ঠিকই বলছেন, আদার দেন ইসলামী ব্যাংক, মূলধনী ব্যাংক হিসাবে ন্যাশনাল ব্যাংক অত্যন্ত একটা ভালো প্রাইভেট ব্যাংক ছিল এবং এখানে অনেক বড় বড় ব্যবসায়ীরা জড়িত ছিলেন, যেমন আব্দুল ওয়াল মিন্টু ছিলেন, এই যে মিস্টার তাহের উনার একসময় বিএনপির এমপি ছিলেন, তা উনার ছেলে এতদিন ডাইরেক্ট আওয়ামী লীগ আসার পরে জাকারিয়া তাহের সুমনকে সম্ভবত এখন বের করে দিয়েছে, আওয়ামী লীগ তো সবকে দখল করছে। তারপরে এখানে আরো অনেক ভালো ভালো আপনার বড় বড় ব্যবসায়ীরা এখানে বিনিয়োগ করে এই ব্যাংকটা খুবই ভালো একটা লাভবান ব্যাংক ছিল। এবং এই যে শিকদার গ্রুপ এখানে ঢুকলো, তারপরে আপনার এই যে চট্টগ্রামের এই যে আপনি কেডিএস গ্রুপের কথা বললেন, খলিল, এই যে যার ছেলে টিটু রহমান জেলখানায়, এই যে জিবরান তায়েবি নামক চট্টগ্রামের এক ভারতীয় নাগরিককে হত্যা করেছিল, জিবরান তায়েবি হত্যা মামলার প্রধান আসামি, তার ছেলে টিটু রহমান পালিয়ে টালিয়ে গিয়ে এখন জেলখানায় আছে, ওই যে আপনি যে বললেন ওখান থেকে বোর্ড মিটিং করে। তো এখন এই যে 7টা ব্যাংকের পরে আবার এস আলম এই 8ম ব্যাংক এটা দখল করলো। আমি জানি না এই ব্যাংকটা আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারি 2023 সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংক থেকে প্রায় লিকুইডিটি প্রবলেম এত মারাত্মক আকার ধারণ করছিল, 1500 কোটি টাকা আপনার লোন নিয়েছিল বাংলাদেশ ব্যাংক, ওই টাকা এখনো ফেরত দিতে পারেনি। এরপরে তো এই যে রন হক আর ওই যে ওরা দুই ভাই, ওই শিকদারের রিক শিকদার, এই দুজন তো ধরেন এটাকে একদম ফাফা করে ফেলছে, তাদের গোষ্ঠী যোদ্ধা পারভিন হক শিকদার, তাদের ভাই বোন মা মিলে এটা ধ্বংস করে দিছে। তো এই যে আর্থিক খাতের এই যে দুর্নীতি, এখন আপনি যে বললেন না যে এস আলম, এখানে তো আমি এই যে ডেইলি স্টারে আমি দেখলাম আপনার যে নতুন যে 6 জন ডিরেক্টর হয়েছে, তার মধ্যে 2 জন হচ্ছে কেডিএস গ্রুপের আর 4 জনই হচ্ছে আপনার এমনকি তার কর্মচারী। এস আলমের এক্সিকিউটিভ ডাইরেক্টর আপনার সুব্রত ভৌমিকের ওয়াইফ, আপনার নাম হচ্ছে রত্না দত্ত। সুব্রত কুমার ভৌমিক হচ্ছে এক্সিকিউটিভ ডিরেক্টর অফ এস আলম গ্রুপের একটা এক্সিকিউটিভ ডিরেক্টর, তার বউ রত্না দত্ত এফসিএ, তাকেও এখানে আপনার করা হয়েছে, ডিরেক্টর করা হয়েছে। সো আমরা যদি তাই না, আপনার এই যে পররাষ্ট্রমন্ত্রী যে হাসান মাহমুদ, তার ভাই এরশাদ মাহমুদ, তাকেও তো এখানে ডিরেক্টর বানিয়ে দেওয়া হলো এখন রাইট এখানে ডিরেক্টর করা হয়েছে। আমি আপনাকে বলি, প্রিমিয়ার ব্যাংকের ফরমার এমডি যেটা কেওয়াই স্টিল মানে আহসানুল করিম, তারপরে একজন লয়ার, ওনার নাম হচ্ছে এক এম তফাজ্জল, সে রিপ্রেজেন্ট করতেছে চট্টগ্রাম সুন্দরবন কনসোর্টিয়াম, তারপরে চিটাগং ইউনিভার্সিটির প্রফেসর ইস্ট কোস্ট হোল্ডিং এ উনি রিপ্রেজেন্ট করতেছে। এরশাদ মাহমুদ যে বললেন এই যে হাসান মাহমুদের ভাই, হচ্ছে স্টিচ অ্যান্ড ওয়েব লিমিটেড, অলসো বেসড ইন চিটাগং, মানে এটা হচ্ছে এস আলমের আরেকটা গ্রুপ, আরেকটা কোম্পানি। তারপর ইন্ডিপেন্ডেন্ট নামে ইন্ডিপেন্ডেন্ট কয়েকজন ডিরেক্টরকে দেওয়া হয়েছে, তার মধ্যে প্রফেসর হেলাল উদ্দিন, অলসো ফ্রম চিটাগং ইউনিভার্সিটি, অ্যান্ড রত্না দত্ত, এবং বাংলাদেশ ব্যাংকের ফর্মার এক্সিকিউটিভ ডিরেক্টর এবিএম জহুরুল হুদা। এগুলা সবগুলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরও মনে করেন এস আলমের পারমিশন এখন নিয়োগ করে না। এখন হাসিনা কি ওই এস আলমের চাকরানি নাকি এস আলম হাসিনার চাকর, এইটা এখন বুঝতে পারবেন না। এখানে তো ধরেন ফ্রন্ট লাইনে দেখবেন এস আলমকে, একটা বাংলাদেশের আইনে একটা পরিবার থেকে 2 থেকে 3 জনের বেশি ডিরেক্টর থাকতে পারে না। এখন 8টা ব্যাংক তার হাতে, আর এই যে আমি 8টা ব্যাংক, আপনি ন্যাশনাল ব্যাংকের কথা বাদ দেন, আর 7টা ব্যাংক যেগুলো আছে তার মধ্যে মনে করেন ইসলামী ব্যাংক হচ্ছে বাংলাদেশে আর 10টা 20টা প্রাইভেট ব্যাংক যে ক্যাপিটাল যে প্রফিট করে
তার চেয়ে একা ইসলামী ব্যাংক তত বেশি করে। ইসলামী ব্যাংকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনি জানেন নিশ্চয়ই, এই যে প্রথম আলো একটা ছাপাইছিল, ওরা নাকি ডেইলি স্টার ছাপাইছিল যে আলাদিনের প্রদীপ কোথায় পাইল এস আলম। রাতারাতি ইসলামী ব্যাংক কিনে আবার ইসলামী ব্যাংকে থেকে কত লক্ষ কোটি টাকা পাচার করলো। অর্থাৎ এখন আমি শুনেন, এখন আমার একটা কথা মনে পড়ছে, মানে শেখ মুজিব, আমরা যাকে একদম পাইট পাইপার অফ হেমিলনের মতো সাপোর্ট করছিলাম 1970 সালের নির্বাচনে, এবং বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না করে উনি ধরা দিয়েছিলেন পাকিস্তানিদের হাতে, কারণ উনি ওই যে সিগনেচার করছিলেন 70 সালে ইয়াহিয়া খান ভুট্টোর সাথে যে বাংলাদেশ সেপারেট উনি করবে না, বাংলাদেশ স্বাধীনতা আন্দোলন উনি সাইন করছিলেন, এলএফও বলে, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার। এই সাইন করে উনি নির্বাচনে গিয়েছিলেন। বাংলাদেশের মানুষ তারে মন ভরে ভোট দিয়েছে। আমাদের মানে এরকম সাপোর্ট কেউ আর করে নাই। কিন্তু শেখ মুজিব কি করলেন 72 সালে এসে, 72 থেকে 75 কি করলেন? বাংলাদেশের আইনের শাসন, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের বিচার বিভাগ, বাংলাদেশের কোনো মানুষকে মানুষই মনে করলো না। উনি কি করলেন? উনি রক্ষী বাহিনী তৈরি করলেন, উনি গণতন্ত্রকে আপনার টিপে মারলেন, উনি সংবাদপত্র শেষ করে দিলেন, উনি বিচার বিভাগকে পর্যন্ত ওনার হাতে নিয়ে গেলেন। এই যে আপনি একটু ফরাসউদ্দিনের কথা একটু আগে বলো, এই যে ডক্টর কামাল হোসেন মনে করেন, অক্সফোর্ডের ফার্স্ট ক্লাস পাওয়া, পৃথিবীর অন্যতম সেরা একজন লয়ার, এমনকি ওপেকের সে সময়ের আপনার লিগ্যাল এক্সপার্টদের নাম্বার 1 ছিলেন। আমরা এগুলো দিয়ে কি করব? আজ পর্যন্ত ডক্টর কামাল সত্য কথা বলছে? উনি তো শেখ মুজিবের সাথে পাকিস্তানের জেলে ছিলেন। কি করছিল শেখ মুজিব? আপনার যখন শেখ মুজিবকে তো ফাঁসি দেওয়া হয়েছিল, ডক্টর কামাল ছিল তার লয়ার, ওই পাকিস্তানের জেলে ছিল না, কোথায় ছিল আমরা জানি না, আজ পর্যন্ত জানি না, আমরা জেলে ছিল জানি, জেলেই মনে করি। ডক্টর কামাল হোসেন আজ পর্যন্ত এটার উপর বই লিখছে অথবা কোনোদিন প্রকাশ্যে বলছে যে আমরা সেখানে কি করছি? এমনকি শেখ মুজিব যখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 10ই জানুয়ারি ফেরত আসার পরে আগে পাকিস্তান থেকে যখন লন্ডন যায়, তখন ভুট্টোকে কি বলে দিয়ে আসছিল? আমি কনফেডারেশন করার জন্য এখনো চেষ্টা করতেছি। এ কথাগুলো আপনাকে কেন বলতেছি? আপনি আপনার যদি গোড়ায় গলদ থাকে, আপনার যদি মূল শক্ত না থাকে, তাহলে আপনি কিছু করতে পারবেন না। এই কথাটা বললাম এই জন্য, এই যে আমি সেই দিনও বলতেছিলাম, টিটু ভাই একটা এপিসোড করছিল, সেখানে আমি বলছিলাম যে ফিলিস্তিনের একজন বিখ্যাত কবি ছিলেন, তাদের জাতীয় কবি বলা হয়, মাহমুদ দারউইশ। মাহমুদ দারউইশ 1988 সালে ইয়াসির আরাফাতের সাথে সিরিয়াতে ফিলিস্তিনি রাষ্ট্র ঘোষণা করছিলেন, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স অফ প্যালেস্টাইন। এই জন্য ইসরায়েল তাকে শিক্ষা দেওয়ার জন্য মাহমুদ দারউইশকে তার পিছনে একটা গোয়েন্দা, একটা মহিলা নিয়োগ করে। মাহমুদ দারউইশ তার আগের স্ত্রীর সাথে ছাড়াছাড়ি ছিল এবং এই গোয়েন্দা তাকে প্রেমের ফাঁদে ফেলে, রিটা তার নাম, এবং এমনভাবে তারে প্রেমের ফাঁদে ফেলে এক কবিতা লিখছিল মাহমুদ দারউইশ যে আমি আমার দেশ বিসর্জন দিতে পারি, আমার ইন্ডিপেন্ডেন্স বিসর্জন দিতে পারি, কিন্তু আমি তোমাকে চাই, রিটাকে চাই। কিন্তু যখন ধরা পড়লো, রিটা যখন ধরা পড়লো যে সে মোসাদের গোয়েন্দা, তখন আবার এই মাহমুদ দারউইশ কবিতা লিখলো যে তোমার আমার দুই চোখের মাঝখানে একটা রাইফেল আছে, সেই রাইফেল দিয়ে তোমার চোখ ভেদ করব। আমাকে শেখ মুজিবের সাথে আমার এখন সেই মাহমুদ দারউইশের ইতিহাস আমার মনে হয়, কারণ আমাদেরকে স্বাধীনতার, গণতন্ত্রের এবং এই দেশ শাসনের পাকিস্তানিদেরকে লাথি মেরে পাকিস্তান আমাদের শোষণ করতেছিল, আমাদেরকে সেই লোভ দেখিয়ে আমাদের যে গণতন্ত্র, শেখ মুজিব যে আমাদেরকে যে এই ভারতীয় প্ররোচনায়, এই রর প্ররোচনায়, ইন্দিরা গান্ধীর প্ররোচনায় আমরা 1971 সালে না হলে 1972-73 কোনোদিন না কোনোদিন স্বাধীন হতামই, পাকিস্তানদেরকে আমরা একদম শেষ করে দিতামই। কিন্তু আমরা 9 মাসের যুদ্ধে 8 মাস 20 দিন আমাদের মুক্তিযোদ্ধারা, আমাদের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা যুদ্ধ করছে। ভারত শেষ 10 দিন যুদ্ধ করে এসে আমাদের স্বাধীনতাকে ছিনিয়ে নিল বিকজ অফ শেখ মুজিব। শেখ মুজিব ধরা দিল, চলে গেলেন উনি পাকিস্তানের কারাগারে বা পাকিস্তানের মেহমানদারিতে। আজকে ভারত আমাদেরকে সাহায্য সহযোগিতা করার নামে 10 দিনে আমাদের যে দেশ স্বাধীন করে দে বলে, ফোর্ট উইলিয়ামে
ইস্টার্ন কমান্ডে কলকাতায় তারা পালন করে ভারত পাকিস্তান যুদ্ধের পরাজয় আর জয়ের সেলিব্রেশন করে। আমাদের স্বাধীনতা দিবস তারা পালন করে না। এই যে আমাদের মাহমুদ দারুইশের মতো আমাদেরকে যে প্রেমের প্রলোভন ভারত দেখাইলো, আমাদেরকে সাহায্য করার নামে আজকে যে আমরা যেগুলো ভোগ করতেছি, এই যে আপনি আর্থিক খাতের কথা বললেন, আপনি চিন্তা করতে পারেন দেশের গোয়েন্দা সংস্থার প্রধান গিয়ে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি চুপ্পু যে কোঅর্ডিনেট করছে এই আপনার ইসলামী ব্যাংক দখল করা, এবং যারা দখল করছে তারা এখন বোর্ড মেম্বার। ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আপনার গ্লোবাল ইসলামী ব্যাংক, তার ব্যাংক যত ব্যাংক আছে সব ব্যাংকে আল আরাফা ইসলামী এখন ইসলামীও দখল করছে, এখন ন্যাশনাল ব্যাংক দখল করতেছে। আপনি কি আসলে কি মনে করেন এগুলো কি তার দখল? এটা এটাই হাসিনার মানে দখল। এই প্রসঙ্গে আমি একটু বলবো, আমাদের দর্শক একজন প্রশ্ন করেছেন যে এমডি জাকির হোসেন, যে ভাই প্লিজ এই এসালামের শক্তির উৎস সম্পর্কে বলুন, এটা বলার সাহস না থাকলে অযথা বাকওয়াজ করবেন না, বাড়ি গিয়ে ঘুমান। ওটা একটা হতাশামূলক কমেন্ট তিনি করলেন। তো প্রিয় দর্শক, আমি আপনাকে বলতে চাই যে এসালামের শক্তির উৎসটা কি, এটা বুঝতে গেলে আপনাকে আসলে বুঝতে হবে যে এই এসালম গ্রুপ আজ থেকে বেশি বছর নয়, আপনি ধরুন ২০ বছর আগেই যদি দেখুন, এই ২০ বছর আগে তারা কি ছিল? তারা জাস্ট একটা আন্তঃজেলা বাস পরিবহন সার্ভিস তারা দিত। এবং এই এসালাম বাস যারা চেনেন তারা জানেন যে এইখানে পরিবহনের কাজটাই তারা করত। তো তেমন কোনো বিখ্যাত কোনো গোষ্ঠী তারা ছিল না, বা বিখ্যাত বড় কোনো শিল্প গ্রুপ তারা ছিল না। এমনকি এই যে এখন যে এই ন্যাশনাল ব্যাংকটা যাদেরকে দিয়ে দখল করালো সেই কেডিএস এর থেকেও মানে একটা তুচ্ছ-তাচ্ছিল্য করার মতো গ্রুপ ছিল এসালাম গ্রুপ একসময়। আর এখন সেই এসালাম গ্রুপ কিন্তু সবাইকে ছাপিয়ে মানে নাম্বার 1 মানে ব্যাংক খেকো এবং সবচেয়ে বড় প্রভাবশালী একটি গ্রুপে পরিণত হয়েছে। তো এর পেছনে মূলত আপনাদেরকে একটু পেছনে যেতে হবে যে কেন এই এস আলম অর্থাৎ এই যে সাইফুল আলম মাসুদ তিনি শেখ হাসিনার এতটা আস্থা কিভাবে অর্জন করলেন? আস্থা তিনি অর্জন করেছেন কারণ যখন শেখ হাসিনার সবচেয়ে দুঃসময় ছিল এই 1/11 এর পরে, এই দুঃসময়ে কিন্তু এই মাসুদ তিনি যেটা করেছিলেন, তিনি ২ বোনকে অর্থাৎ শেখ হাসিনা এবং শেখ রেহানাকে তিনি ২ টো চেক দিয়েছিলেন। মোটা অঙ্কের টাকা সেই চেকে লেখা ছিল। এবং সেই মোটা অঙ্কের টাকা দিয়ে মাসুদ প্রমাণ করেছিল তার লয়ালটি টুয়ার্ডস এই শেখ পরিবার। এবং ২ বোনের মধ্যে শেখ রেহানা যিনি, তিনি তার চেকটাকে তিনি ক্যাশ করেছেন। আর শেখ হাসিনা খুব বিচক্ষণ, তিনি তার ওই চেকটাকে ক্যাশ করেননি। কারণ তিনি চাননি ভবিষ্যতে এটা একটা রেফারেন্স হিসেবে থাকুক যে তিনি মাসুদের টাকা তিনি ভোগ করেছেন। কিন্তু ওই রেহানার চেকটা তারা ক্যাশ করেছিল, সেখানে একটা বিপুল পরিমাণ অঙ্কের টাকা ছিল। এবং শেখ হাসিনা পরবর্তীতে দেখল যে যেহেতু এই লোকটা তার প্রতি এতটা লয়ালটি শো করেছে, তাই কিন্তু তিনি তাকে দিয়েই এই ইসলামী ব্যাংকটা দখল করালেন। বা আস্তে, আস্তে অনেকগুলো ব্যাংক তাকে যে দিয়ে দিলেন। এবং দিয়ে শেখ হাসিনা দেখল যে এই যে আমরা যে ১ম এ যে শুনলাম যে ৩০,০০০ কোটি টাকা পাচার হয়েছে। তো প্রিয় দর্শক, এই ৩০,০০০ কোটি টাকা কি এই সাইফুল আলম মাসুদের পকেটে গিয়েছে? এই ৩০,০০০ কোটি টাকার মধ্যে 90% ধরে রাখতে পারেন আপনারা চোখ বন্ধ করে, সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ পরিবারের লোকের কাছে গিয়েছে। মাসুদের কাছে সর্বোচ্চ হয়তো 10% গিয়েছে। তো মূল বিষয়টা হচ্ছে যে মাসুদের যে লয়ালটি টুয়ার্ডস শেখ হাসিনা এবং টাকা ভাগ বাটোয়ারার ক্ষেত্রে যে তার যে একটা শেখ হাসিনার প্রতি যে কমিটমেন্ট যে এত পার্সেন্ট আপনি পাবেন, এত পার্সেন্ট আমি রাখবো। ওইটা অত্যন্ত সততার সাথে সে করতে পারে। টিল টুডে মাসুদ যে পরিমাণ সততা দেখিয়েছে মানে ইন টার্মস অফ মানি ডিস্ট্রিবিউশন, এটা কিন্তু আর কেউ দেখায় নাই। যদি দেখাইতো যেমন এই যে দরবেশ নামক যে সালমান এফ রহমান। যদি শেখ হাসিনার সালমান এফ রহমানের প্রতি মাসুদের মতো বিশ্বাসটা থাকতো বা আস্থা থাকতো, তাহলে কিন্তু শেখ হাসিনা কয়েকটা ব্যাংক ভাগ করে এই দরবেশকে দিত, কয়েকটা মাসুদকে দিত। এতগুলি ব্যাংক একবারে কিন্তু মাসুদের কাছে দিয়ে দিত না। অর্থাৎ এই যে এসালামের মালিক সাইফুল আলম মাসুদ, তার প্রতি শেখ হাসিনার ওই বিশ্বাসটা আছে যে তাকে যদি আমি এতগুলো ব্যাংকের মালিকানাও দিয়ে দেই এবং দিয়ে যদি বলি যে আমার এবং সজীব ওয়াজেদ জয়ের যে ভাগটা ওটা তুমি ঠিকমতো আমাদের অ্যাকাউন্টে পৌঁছিয়ে দিও। মাসুদ কিন্তু একদম সততার সাথে নিষ্ঠার সাথে তাদের ভাগটা সে তাদের জায়গা মতো পৌঁছিয়ে দেয়। যে কারণেই শেখ হাসিনা এখানে মাসুদের বিকল্প হিসেবে কাউকে এখনো পর্যন্ত পাননি। যদি পেতেন তাহলে অবশ্যই তিনি এই দরবেশ বা দরবেশের মতো আরো যারা রয়েছেন তাদেরকে কিন্তু কিছু ব্যাংকের মানে ডিস্ট্রিবিউশন করতেন। যে একবারে এত লোকের ঘাড়ে এতগুলো ব্যাংক না দিয়ে কিছু ডিস্ট্রিবিউশন করে অন্যান্য লোকদের ঘাড়ে দেই। কিন্তু শেখ হাসিনা আসলে কাউকে ওরকম বিশ্বস্ত মনে করেননি। যতটা তিনি বিশ্বস্ত এই সাইফুল আলম মাসুদকে মনে করেছেন। যে কারণেই তিনি তাকে এতগুলো ব্যাংকের মালিকানা দিয়েছেন। কারণ মাসুদ ওই ৩০,০০০ কোটি হোক আর ৫০,০০০ কোটি টাকা হোক, তিনি যদি শেখ হাসিনাকে কমিটমেন্ট করেন যে আপা এখান থেকে আমি এতটুকু রাখবো আর আপনাকে আমি এতটুক দিয়ে দেব। ওই অতটুকুই তিনি সুন্দর মতো পৌঁছিয়ে দেবেন জায়গা মতো। যেটা শেখ হাসিনা আসলে অন্য কাউকে দিয়ে বিশ্বাস করেন না বা বিশ্বাস বা আস্থাটা তার আসেনি। এ কারণেই আজকে এস আলম গ্রুপ কিন্তু ওই পর্যায়ে পৌঁছে গিয়েছে যে পর্যায়ে অন্য কোন শিল্প গ্রুপ পৌঁছাতে পারেনি।
তো এখানে মূল বিষয়টা হচ্ছে বিশ্বাস বা আস্থা বা একটা মানে শেখ হাসিনার কাছে যে একটা গ্রহণযোগ্যতা, এটা এই মাসুদ যতটা অর্জন করেছেন, অতটা অন্য কেউ অর্জন করতে পারেনি। এবং এটাই হচ্ছে মূলত এই মাসুদের বা এস আলমের শক্তির উৎস। যে কারণে তারা একটা আন্তঃজেলা বাস পরিবহন কোম্পানি থেকে আজকে বাংলাদেশের বিগেস্ট ব্যাংক মাফিয়া কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হতে পেরেছে। এই হচ্ছে মেইন বিষয়, যেটা প্রিয় দর্শক আপনি জানতে চাচ্ছিলেন, আমি খোলাসা করে বললাম। এর সাথে কি জয়নাল আবেদীন আপনি কিছু যোগ করবেন আমার কথার সাথে? হ্যাঁ, আমি আপনার সাথে যোগ করব। এই যে কি মাহমুদ হাসান, এই ভদ্রলোক আমাদের শ্রোতা যেটা সম্পর্কে আপনি বললেন, জাকের হোসেন না? আচ্ছা, মেনলি জাকির হোসেন। আচ্ছা, আমি জাকির হোসেন সাহেবকে বলি, শুনেন। চট্টগ্রামে যারা বড় ব্যবসায়ী আছে, তাদের মধ্যে ব্যবসায়ী বলতে আমি বলতে চাচ্ছি যারা সত্যিকারের বড় ব্যবসায়ী, তাদের মধ্যে যদি আপনি ধরেন ১ নাম্বার হচ্ছে আবুল খায়ের গ্রুপ। নাম্বার 2 যদি বলেন, আমি বলব টিকে, তৈয়ব কালাম। কালাম সাহেব, তৈয়ব সাহেব মারা গেছেন, কালাম সাহেব এখনো আছেন। তারপরে যে এস আলম, তারপর আরো অনেক গ্রুপ আছে। এদের বাড়ি কিন্তু যে কেডিএস খলিল, এরা সবগুলা চট্টগ্রামের পটিয়া তাদের বাড়ি। এস আলমের মতো ফটকা, আমি আপনাকে টিকের কথা বলি, কালাম সাহেবের মতো একজন বড় ব্যবসায়ী, ভালো ব্যবসায়ী, আপনারা কজনের নাম শুনেন? কিন্তু উনার মতো একজন ব্যবসায়ী আমি মনে করি, আমার সাথে উনার কোনো লেনদেন নাই, ব্যবসাও নাই, বাট আমরা জানি ব্যাংকারদের কাছ থেকে আমরা খবর পাই 50টা ব্যাংক তার পিছনে দৌড়ায়। কিন্তু এমনকি এস আলম ব্যাংক ডাকাতি করার আগে কয়েক হাজার কোটি টাকা এই কালাম সাহেবের থেকে লোন নিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে জানি, আমাকে একজন টপ ব্যাংকার বলেছেন। তো এই যে ব্যাংক খাওয়ার আগে তাকে এই যে 21 টেলিভিশন হাসিনা ধরাইছে, আপনারা জানেন এই সালাম সাহেবকে আপনার মানে কি পরিমাণ নির্যাতন করছে যে ম্যানেজিং ডিরেক্টর ছিল 21 টেলিভিশনের। এখানে একটা মজার কথা আমি আপনাকে বলি। তারা ডিজিএফআই দিয়ে এই আব্দুস সালামকে জি, প্রচন্ড রিমান্ডে মারধর করেছে। মারধর করে বলেছে যে, "তোমার যে 70% শেয়ার আছে, এই শেয়ারটা তুমি লিখে দাও এস লিখে আলমকে।" হুম, তো উনি এত নির্যাতনের পরে উনি কিন্তু লিখে দেননি। হুম, এবং লিখে না দেওয়ার কারণেই মানে এখনো পর্যন্ত কিন্তু মালিকানা কিন্তু ওনারই আছে। হুম, কিন্তু এটা হচ্ছে দখল করে মাসুদ এখন চালাচ্ছে। হুম, এবং মাসুদ মানে এই সাইফুল আলম মাসুদ এস আলমের মালিক যিনি, হুম, তিনি আবার এই আব্দুস সালামকে বলেছেন যে, "ভাই, যদি কখনো ক্ষমতা-টমতা চলে যায়, তোমার চ্যানেল তোমারই থাকবে। আপাতত আমি এখন আমাকে দিছে চালাইতে, আমি চালাচ্ছি। আর আমি তো চালাচ্ছি না, চালাচ্ছে আসলে কে? চালাচ্ছে তো ভারতীয় চালাচ্ছে তো আপনার ওই যে পীযূষ বন্দ্যোপাধ্যায়, যিনি হচ্ছেন গিয়ে এই ২১ টিভির হেড অফ নিউজ হুম, বা সবকিছু। এই পীযূষ বন্দ্যোপাধ্যায় ভারতের এর যিনি। তো হুম, অ্যাকচুয়ালি কিন্তু আমরা যতই মুখে বলি যে এটা আসলে মাসুদ বা এস আলম চালাচ্ছে, আসলে চালাচ্ছে কিন্তু পীযূষরা, চালাচ্ছে কিন্তু ভারতীয় রাইট। এবং মূল মালিকানা কিন্তু রয়েছে এখনো সেই ২১ টিভির যে প্রাক্তন মালিক যিনি ছিলেন আম সালাম সালাম সাহেব। সাহেব, তার কাছেই কিন্তু মালিকানা রয়েছে। তো এখন এই সাইফুল আলম মাসুদ যিনি, তিনি বলেছেন সালামকে যে, "যদি ক্ষমতার পরিবর্তন হয়, আপনার তো শেয়ার আপনার নামেই আছে। আপনার চ্যানেল আপনি বুইঝা নিয়েন। এখন আপনি আমার উপরে মনে কিছু রাইখেন না।" না, তো এই আপনি ঠিকই বলছেন। এই ঘটনাটা আমিও জানি, সালাম সাহেবের সাথে আমারও কথা হইছে। তো জি। এই যে আমাদের এই জাকের হোসেন ভাইকে বলতে চাই, এস আলম একজন ফটকা ব্যবসায়ী নাম্বার 1, মাথায় রাখবেন। আচ্ছা, এই যে মানে একজন দর্শক প্রশ্ন করেছে, সাইফুল আলম মাসুদ নামাজ পড়ে কপালে দাগ ফেলে দিয়েছে। হ্যাঁ, তাইলে এই ব্যক্তি কি করে এত টাকা ব্যাংক লুটপাট করে? না, ওই যে চোরগুলা তো হজ বেশি করে প্রতি বছর, ওই যে আপনার মক্কা শরীফে গিয়ে বসে থাকবে। আপনার ওই হ্যাঁ। যে রোজার মাস, লাইলাতুল কদরের রাত এবং ঈদের নামাজ পড়ে বাইর হবে। এই শয়তানগুলাও তো, আপনি জানেন এস আলম কতজন লোককে হজ করতে পাঠাইছে? কয়েকশো লোককে হজ করতে পাঠাইছে। চট্টগ্রামের প্রতিটা থানায় যে গ্রাজুয়েট কারা আছো, সবাইরে চাকরি দিব। বাহ! মানে ১ম এ পটিয়া, তারপরে মনে করেন তার পাশে আনোয়ারা, তারপরে মনে করেন চট্টগ্রাম শহরে, এমনকি উত্তর চট্টগ্রামে এই যে ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া, এখানে পর্যন্ত তার ব্যাংকে খবর দিছে যে কারা, কারা গ্রাজুয়েট আছো, সিভি জমা দাও। মানে চাকরি এটা দিব। এতে একালের রবিন হুড। আমরা শুধু রবিন প্রশংসা হুড, একালের রবিন হুড, রবিন। একালের রবিন হুড। আমরা শুধুই সমালোচনা করতেছি। শুনেন, এখন আমার দর্শক শ্রোতার, ও যে ওর মূল ক্ষমতা হচ্ছে ভারত, দিল্লি। তার হেডকোয়ার্টার এখন দিল্লি। তার হেডকোয়ার্টার চট্টগ্রাম বা ঢাকা বা হাসিনার গণভবন না। সে, আমাদের কাছে তথ্য আছে, সে এখন কোনো বড় ঘটনা করার আগে দিল্লিতে যায়। সেগুলো টেলিফোনে বলে না। সে দিল্লিতে স্পেশাল ফ্লাইটে গিয়ে তার বিশেষ জায়গা থেকে খবর নিয়ে যায়। অর্থাৎ তার হেডকোয়ার্টার দিল্লি। সে হচ্ছে বাংলাদেশের অন্যতম ফটকা ব্যবসায়ী। আরো একটা পরিচয় তার না দিলে আমার দর্শকরা ভুলে যাবেন। সে হচ্ছে আখতারুজ্জামান চৌধুরী, খুনি, তার আপন ভাইগনা। এবং এই যে আখতারুজ্জামান বাবু। আখতারুজ্জামান চৌধুরী বাবু, এই যে হুম। এই এই যে ল্যান্ড মিনিস্টার, যার বিরুদ্ধে ৬,০০০ কোটি টাকার অভিযোগ আপনি প্রমাণ করলেন, লন্ডনে পাচার করছে, ওই যে ভূমি মন্ত্রী ছিল জাভেদ,
সাইফুজ্জামান জাবেদ, আখতারুজ্জামান বাবুর ছেলে, এরা হচ্ছে সব ঘনিষ্ঠ, এরা হচ্ছে সব এই তো মানে আওয়ামী ঘরানার লোক। সে কিন্তু একসময় শিবির টিবির করতে বলে প্রচার আছে সাইফুল আলম মাসুদ। হ্যাঁ, সে ছাত্র শিবির করতে বলে আপনার বাজারে রটনা আছে, বুঝছেন না? কিন্তু আখতারুজ্জামান বাবুর যেহেতু ভাই না, আওয়ামী ঘরানার ভিতর চলে গেছে আর কি। আখতারুজ্জামান বাবুকে খুনি কেন বললাম? ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ভাইস চেয়ারম্যান, যাকে 1992 সালে ধানমন্ডিতে হত্যা করা হয়েছে, হুমায়ুন জহির, এবং এটা প্রমাণিত হওয়ার পরে সে বাংলাদেশ থেকে আখতারুজ্জামান বাবু পালাই গেল 93 সালে জামিন নিয়ে, এবং সে 2001 সাল পর্যন্ত বাংলাদেশে আসে নাই। হাসিনা, সরি, 96 সাল পর্যন্ত আসে নাই। 96 সালে হাসিনা ক্ষমতা যাওয়ার পরে সে বাংলাদেশে এসে হাসিনার মাধ্যমে, এই হাসিনার বসংবদ কোর্টের মাধ্যমে সে আপনার জামিন নিয়ে পরে বাংলাদেশে সে আবার রাজনীতিতে ফেরত আসে। কারণ আখতারুজ্জামান বাবু ছিল হাসিনার এবং গান পয়েন্টে একটা ব্যাংক যে দখল করা যায়, এটার কিন্তু উদ্ভাবক কিন্তু আখতারুজ্জামান বাবু। হ্যাঁ, প্রথম ইসিবি ব্যাংক যেটা দখল করা হলো। এটা হলো আপনার 97 সালে হাসিনা যখন ক্ষমতা আসলো। আপনি তো অনেক কথা এগুলো বললে তো সারাদিনও শেষ হবে না। আপনার এই যে আরেক আওয়ামী লীগের নেতা চন্দনাইশ থেকে যিনি নির্বাচন করছিলেন আওয়ামী লীগের থেকে আপনার 91 সালে এবং 96 সালে, ওনার নাম ছিল জাফর আহমদ চৌধুরী। জাফর আহমদ চৌধুরী এবং আরেকজন ডাইরেক্টর, উনি রাজনীতি করেন না, উনি বড় ব্যবসায়ী গার্মেন্টস এর, ওনার নাম হচ্ছে জাহাঙ্গীর সাহেব। এই দুজনকে গুলি করছে এবং এই দুজনকে আঘাত করছে, এবং এই যে গুন্ডা পান্ডা নিয়ে মতিঝিলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক দখল করছে, এগুলো নিয়ে আমরা একবার ডিসকাস করছিলাম। আমার দর্শকদের আবার মনে করাই দিই, বাংলাদেশের গুন্ডামি, বাংলাদেশের আগে তো গুন্ডা পান্ডা দিয়ে দখল করতো, এখন আর গুন্ডা পান্ডার দরকার হয় না। এখন ডিজিএফআই গিয়ে দখল করে, এখন ভারতীয় রকে দিয়ে দখল করে খুবই শান্তিপূর্ণভাবে। এখন দেখেন, আমরা এই যে ব্যাংকের, এই ন্যাশনাল ব্যাংক লিমিটেডের কথা বলতে গিয়ে আমরা এইসব কথা বললাম। বাংলাদেশ একটা ফটকা মহিলা হাসিনার কবলে। এই ফটকা ব্যবসায়ী এই সাইফুল আলম মাসুদ, এরকম ফটকা ব্যবসায়ী আরো মানে কয়েকশো বের হবে, তার মধ্যে কয়েক ডজন হইলো মনে করেন বিলিয়ন্স অফ ডলার যেটা পাচার করছে। তো এখন এই যে ন্যাশনাল ব্যাংক, এই ন্যাশনাল ব্যাংকটা তো মনে করেন এখন আর ব্যাংক নাই। এরা ইউসিবিএল এর সাথে আপনার মার্জার হওয়ার কথা ছিল, হইল না। কারণ নতুন কোনো একটা ফোন দিয়ে হয়তো আসছে, হয়তো নতুন কোনো একটা 2 নম্বরই করার, কোনো দিকে হয়তো টাকা টুকা আবার পাচার করার নতুন হয়তো পথ তারা বের করতেছে। এখন এই যে কেডিএস খলিল বা এই এস আলম গ্রুপের এই যে দখলে যে এই আপনার এই ব্যাংকটা গেল, এখানে আমি আসলে এটারে কিছুই মনে করি না। কারণ বাংলাদেশটা যতক্ষণ পর্যন্ত দখলমুক্ত না হবে, ভারতের এজেন্ট, ভারতের দালাল, ভারতের কুত্তা এই হাসিনা নামক অপদার্থ থেকে যদি দেশটাকে আপনি উদ্ধার করতে না পারেন, আপনি ইসলামী ব্যাংক বলেন, আপনি দেশ বলেন, মিলিটারি বলেন, পুলিশ বলেন, সিভিল অর্ডার বলেন, সিভিল রাইটস বলেন, ডেমোক্রেসি বলেন, কিচ্ছু পাবেন না। আমাদেরকে, বাংলাদেশের মানুষকে আপনাদের নিজের ভাগ্য নিজেই আপনাদেরকে নির্ধারণ করতে হবে। আপনারা যদি সেটা না করেন, এই যে ন্যাশনাল ব্যাংক বা ইসলামী ব্যাংক চলে গেল, আমরা সবাই আঙ্গুল চুষছি, অথচ আমাদের কারো না কারো টাকা ডিপোজিট, আমাদের বিদেশি ভাই বোনরা যারা টাকা দেশে পাঠান, রেমিটেন্স, ইসলামী ব্যাংক হচ্ছে তাদের সবচেয়ে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান, খেয়ে ফাফা করে ফেলছে, কিন্তু আমরা ঘরে বসে আছি। আপনি বাদ দেন রাজনীতি, আপনি অর্থনীতি যেই দেশের ঠিক নাই সেই দেশের কিচ্ছু ঠিক থাকবে না। তো সুতরাং মানে আমরা সব কথার কনক্লুশন করব একটা কথা দিয়ে, সেটা হচ্ছে আপনাদেরকে মাঠে নামতে হবে। আপনাদের রাইটস, আপনাদের অধিকার আপনাদেরকেই ফেরত আনতে আপনাদেরকে সংগ্রাম করতে হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।